সেরকম ভদ্র টাইপের ছেলে আমি না হলেও আমি আমার মতোই। ছোট থেকেই মানে যখন থেকে ভালোবাসা কি জানতে শিখেছি, বুঝতে শিখেছি, তখন থেকেই মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে বড় আপুর সাথে প্রেম করব। তাই যেখানে যাই সেখানে বড় আপু খুঁজি। আমার অবশ্য ক্রাশ আছে, সে হলো মিম আপু। ও ওহো, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি আমি হলাম খালেদ ওয়াহিদ সিম। সবাই জিম বলে ডাকে। এবার অনার্স ফার্স্ট ইয়ারে, আর মিম এবার থার্ড ইয়ারে। তবে ছোট থেকেই আমি তাকে চিনি, মানে আমার বাবার বন্ধুর মেয়ে। সেই খাতিরে যাওয়া আসা চলে দুই বাড়ির মধ্যে। ছোট থেকেই আপুর পেছনে পড়ে থাকতাম। আপুর অবশ্য সেই রাগ ছিল, আপু দেখতেও খুব সুন্দর ছিল, তাই পেছনে পড়েছিলাম। একদিন মিম আপুদের বাসা যাই, আপুকে দেখলাম পড়তেছে। তখন আমি টেনে আর আপু ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তো আপুর কাছে গেলাম, কি করছো মিম আপু? লুডো খেলছি। দেখছিস না কি করছি? ও, পড়ছো? হ্যাঁ। এখন আমায় বিরক্ত করিস না তো, যা। কই বিরক্ত করলাম? না বললাম আর কি। আপু, একটা কথা বলতাম। তাড়াতাড়ি বলে যা। না থাক। কি বলবি বল। থাক আর না বলি। বেশি ঢং না করে বলে ফেল। আপু, আমি না তোমাকে। কি আমাকে? আচ্ছা, আমার লজ্জা করে। ওই, তুই না ছেলে, ছেলেদের লজ্জা থাকে না। থাকে না? ও আচ্ছা, এত করে যখন বলছো বলেই ফেলি। আহ, আমি তোমাকে ভালোবাসি। কুত্তা, তুই দাঁড়া। আম্মু, আমার ঘরের ঝাড়ুটা কই? বড় বোনকে প্রপোজ করছিস? তোর থেকে আমি 3 বছরের বড়, তুই দাঁড়া। না আপু, 2 বছরের। আমি 1 বছর যাইনি, আর 1 বছর থেকে পড়ছি। তাতে কি, বড় তো নাকি? আর তুই এখন এসএসসি পাস করলি না, আর প্রেম? দাঁড়া, তুই তোর অবস্থা দেখা আমি খারাপ করব আজকে। এত বড় হুমকি দিলে তো বিড়ালও পালাবে, আর আমি তো মানুষ। ছি। এই কই যাস তারা? আন্টি দেখো না, মেয়ে বাবু নাকি মারবে। কেন রে মিম, আমার ছেলেটাকে মারতে যাচ্ছিস? তুমি জানো জিম কি করছে? ও আমাকে প্রপোজ করছে। কি রে জিম, এটা কি সত্যি? হ্যাঁ আন্টি, করছি। আমি মেয়ে বাবুকে বোনের মতো ভালোবাসি। ও, এজন্য তুই মারবি? না মা, ওই মিথ্যা বলছে। অনেক হয়েছে, এখন গিয়ে পড়তে বস। আর আর জিম, তুই আয়, এসে খাওয়া দাওয়া কর। কিন্তু মা। কোনো কিন্তু না, যা গিয়ে পড়তে বস। আচ্ছা। যাওয়ার সময় একটা ফ্লাইং কিস দিলাম, মারতে আসতে লাগলো, আর আমি দৌড়ে আন্টির কাছে গেলাম। এই তো জ্বালানো শুরু হলো আপুকে। মিম বাবুকে সময় অসময়ে ভালোবাসি বলতাম, আর আপু রেগে গিয়ে মাঝে মাঝে উত্তম মধ্যম দিত। ছোট ছিলাম তো, তাই কিছু মনে করতাম না। মনে রাখবেন, 18 বছরের নিচে সবাই শিশু। আপু ইন্টারে ভালো ফলাফল করলো, আর একটা ভালো ভার্সিটিতে চান্স পেলো, তাই চলে গেল সেখানে। মজা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। তাই 2 বছর অনেক কষ্ট করে পড়ে ইন্টার দিলাম, ভালো রেজাল্ট করলাম, আর আপুর ভার্সিটিতেই চান্স দিলাম। ভালো রেজাল্ট থাকায় বেশি কষ্টও করতে হয়নি, তাই হয়ে গেলাম ভর্তি। কিন্তু মিমাবু জানে না যে আমি ওখানেই ভর্তি হয়েছি। তো গেলাম প্রথম দিন, আমার কয়েকজন বন্ধু ওখানে ভর্তি হয়েছে, তাদের সাথে দেখা করে ক্লাস করতে গেলাম। ক্লাস করে বেরোচ্ছি, এমন সময় মিমাপুর সাথে দেখা। আমায় দেখেই তো চমকে উঠলো। তুই এখানে? কেন, চান্স পেতে পারি না? না, তা না, তবে হঠাৎ করে তোকে দেখলাম, বলিসনি তো। বলিনি এমনি। বাহ, ভুলে গেলি? তোমারে ভুলিব কেমনে? আমার তো সবটা জুড়ি তুমি। আবার শুরু হয়ে গেলি? তোমার জন্য তো এখানে আসা। মার খেতে চাস নাকি? তোমার হাতে বিষও খেতে পারি, মাটা আবার কি? বাদ দিবি? আচ্ছা ঠিক আছে, অনেক সময় আছে। কিসের? কিচ্ছু না। আচ্ছা বল, আন্টি আঙ্কেল কেমন আছে? ইসরে, নিজের শ্বশুর শাশুড়িকে আঙ্কেল আন্টি বলে, কি মাইয়া! কি বললি? মনে কথা শুনতে পায় নাকি? কি দেখো আমি কিছু বলিনি তো। আমি যে জিজ্ঞাসা করলাম। ও আছে, ভালোই। আচ্ছা, এখানে যেহেতু থাকবি, কোনো কিছুর প্রয়োজন হলে বলবি, আর বাথরুমিটা একটু কম হলেও চলবে। আমি তো তোমার সাথে বাদামি করার জন্য এখানে এসেছি, খালি দেখতে দেখতে থাকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এভাবেই শুরু হলো ভার্সিটির যাত্রাপথ আবার, আর তার পেছনেই লেগে থাকা। ভার্সিটিতে আসার পর থেকে সারাক্ষণ মিমাপুয়ের পেছনে লেগে থাকি। সে যেখানে যায় আমি তার পেছনে পেছনে যাই। ক্লাসের সময়টা ব্যতীত সব সময় তাকে জ্বালাতে লাগলাম।
তার বান্ধবীরা সাথে থাকলে তাদের সাথে মজা করতাম। সবাই ভাবতো আমি তাদের সমবয়সী, কারণ আমি তো সবসময় তাদের পেছনে লেগেছিলাম। একদিন ভার্সিটি আসার পর জানতে পারি মিমাবু আসেনি। মনটা খারাপ হয়ে গেল অনেক। যেহেতু আমাদের দুজনের বাসাই অন্য শহরে, তাই আমরা হোস্টেলে থাকতাম। আমি জানতাম না সে কেন আসেনি, তাই তার হোস্টেলের সামনে যাই। এরপর মিমাপুর এক বান্ধবীকে ফোন দিয়ে আসতে বলি। নীলা আপু, মিমাপুর কি হয়েছে, আজকে আসলো না যে? মিম একটু অসুস্থ, কি হয়েছে? ওর জ্বর আসছে। ডক্টর দেখানো হয়েছে মিমাপুকে? না, কে নিয়ে যাবে? আচ্ছা, আমি আসতেছি। মিমাপুকে নিয়ে নিচে আসো। ঠিক আছে। এরপর নীলা আপু মিমকে নিয়ে নিচে আসলো। আমি মাথায় হাত দিলাম। মিমাপুর দেখি প্রচণ্ড গরম। এরপর তাকে নিয়ে হসপিটালে গেলাম, ডক্টর দেখালাম। আসার সময় দুজনেই চুপাচ্ছি। তোমার গায়ে এত জ্বর, আমায় তো ফোন করতে পারতে একটা। ওই আমি তোর আপু হই, সেভাবে কথা বলা। আচ্ছা বলছি, আপু তোমার গায়ে এত জ্বর, আমায় তো ফোন দিতে পারতে একটা, তাই না? তোকে কেন ফোন দিব? আচ্ছা, মা আমার তোমাকে প্রশ্ন করে ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমায়। আমি তোর মা? ওই আমি কোন দিক দিয়ে তোর মা লাগি? না আপু, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমায় মাফ করে দিন। আর বেয়াদবি করবি না আমার সাথে, সব সময় আপু ডাকবি, ঠিক আছে? জান বাঁচলে লাখো উপায়, এই সময় এই মেয়ের হাত থেকে বাঁচা ফরজ, তাই রাজি হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপু। গুড। এখন আমায় নামিয়ে দে। আর আব্বু আম্মুকে এই ব্যাপারে একদম বলবি না যে আমি অসুস্থ। আচ্ছা, আমি গেলাম। দেখো না কাল কি করি, তোমায় তো আমি আমার বউ বানিয়েই ছাড়বো। তারপর আঙ্কেলকে ফোন। হ্যালো আঙ্কেল। হ্যাঁ জিম বাবা বলো। আঙ্কেল, মেয়েবাবু তো অনেক অসুস্থ, ভাগ্যিস আমি ছিলাম এখানে, তাই হসপিটালে নিয়ে যেয়ে ডক্টর দেখিয়ে আনলাম। কি হয়েছিল মিমের? চিকনগুনিয়া। তুই মিমকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলি? আঙ্কেল, ডক্টরের কাছে নিয়ে গেলাম, দেখালাম, ওষুধ কিনে দিলাম, তারপর হোস্টেলে নামিয়ে দিয়ে এই তো আমি আসলাম। আমাকে তো কিছু বলেনি মেয়েটা। এই মেয়েটার একদিন কিছু হয়ে যাবে দেখবি। না আঙ্কেল, চিন্তা করিয়েন না, আমি আছি না। বাবা, ওকে একটু দেখে রাখিস। আচ্ছা আঙ্কেল, আপনি যেহেতু বললেন আর আমি আপনার সাথে কথা ফেলতে পারি, অবশ্যই দেখে রাখবো তাকে। আচ্ছা বাবা, ভালো থাকিস। আচ্ছা আঙ্কেল, দোয়া করিয়েন। ফি আমানিল্লাহ। আমিন। যাক, মিয়াবাবুকে দেখে রাখার দায়িত্ব আঙ্কেল আমাকে দিল। খুশিতে তো আমার নাগিন ড্যান্স দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম। পরের দিন ভার্সিটি যেয়ে দাঁড়াতে না দাঁড়াতে কই দেখে যেন মিয়াবাবু এসেই আমার শার্টের কলার ধরো। তুই আব্বুকে কি বলছিস? কই কিছু না তো। সত্যি করে বল। কিছু বলিনি আমি। আমার চিকুনগুনিয়া, তাই না? তুই আমায় খুব যত্ন করে নিয়ে গেছিস ডক্টরের কাছে, তাই না? আমি মেডিসিন কিনে দিছিস, তাই না? হ্যাঁ করলাম না। দাঁড়া কুত্তা, তোকে আজ মেরেই ফেলবো। তোকে যে বললাম আব্বু আমাকে না বলতে, কেন বললি? এত ভালো, এটা তাদের জানানো দরকার না। আবার শুরু করলি? ওই দেখ তো আশেপাশে কিছু আছে কিনা, আজকে আমি ওর মাথা ফাটাবো। দাঁড়াও অপু, আগে শোনো, আঙ্কেল আমায় আরেকটা দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব? তোমায় দেখে শুনে রাখার। দাঁড়া, আমি তোর দায়িত্ব দেওয়াচ্ছি। ওই কুত্তা, পালাচ্ছিস কই? তোকে আমি আজকে মেরেই ফেলবো। ধরতে পারলে তো। এরপর পালিয়ে সেখান থেকে চলে এলাম। কিছুদিনের জন্য বাসায় গেলাম ছুটি নিয়ে। আমার আম্মু অসুস্থ ছিল তো, তাই কিছুদিন ভার্সিটি থেকে বাইরে থাকলাম। এক সপ্তাহ বাসা থেকে ভার্সিটিতে এলাম। এসে যা শুনলাম তাতে প্রচন্ড শক খেলাম। মিমাবু নাকি এক সিনিয়র ভাইয়ের সাথে রিলেশন শুরু করেছে। সকাল সকাল ভার্সিটি গেলাম, কারণ মিমাবুর সাথে দেখা করতে হবে, জানতে হবে এটা সত্যি না মিথ্যে। ভার্সিটি অনেক সকালবেলা আসার কারণে বসে থাকতে হচ্ছে। এদিকে মনও ভালো না। বসে থাকতে থাকতে আমার বন্ধু আবিদের ফোন। ওই জিম, কই তুই? ভার্সিটিতে। এত তাড়াতাড়ি? দরকার আছে একটু। মিম আপুর জন্য? হুম। কেন, তুই শুনিসনি যে আপু? আমি সব জানি, তুই কি জন্য ফোন দিয়েছিস সেটা বল। আরে দোস্ত, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমাদের নিয়ন এর আপু আলিশা আছে না? চিনি। আসলে আপুর নাম আলিশা আক্তার মেঘা, তাই মেঘা আপু বলে ডাকি। ওই আপুর রক্ত লাগবে এখনই। খুব বড় একটা ঘটনা ঘটতে ধরে বেঁচে গেছে। তার রক্তের গ্রুপ আর তোর রক্তের গ্রুপ একই। তুই হাসপাতাল চলে আয়। কি করতে ধরছিল? এখানে আয় আগে, রক্ত দে আগে, তারপর বলছি। আচ্ছা
আমি আসছি, 5 মিনিট লাগবে। আচ্ছা আয়। যদিও বা আমার একটা কথা জানতে হতো, তবুও একজন মানুষের জীবনের থেকে বেশি গুরুত্ব নয় এটা। তাই হসপিটালে চলে গেলাম। হসপিটালে যেয়ে দেখি আমার বন্ধুরা সবাই আছে। আসলে আমার বন্ধু নিয়নের বোন হয় মেঘা আপু, তাই আমাদের সবাই আছে। আমি গিয়ে দাঁড়ালাম, সাথে সাথেই আমায় নিয়ে যে রক্ত দিল। এটা আমার প্রথমবার রক্ত দেয়া, তাই মাথার একটু ঘুরছিল। কিছুক্ষণ বিশ্রাম নিলাম, সবাই তখন আমার কাছে এলো। এখন বলতো কাহিনীটা কি? আসলে আপু একটা ছেলের সাথে সম্পর্ক করতো, আমরাও জানতাম না ব্যাপারটা। শুনেছিলাম ছেলেটা ভালো, আমরাও দেখিনি। তো আপু যেটা বলল সেটা হলো আপুকে ডাকছে দেখা করার জন্য তাদের রিলেশনের 1 বছর উপলক্ষে। অনেকবারই গেছে দেখা করতে, কালকেও গেছে। তারা আরও কিছু বন্ধু মিলে আপুকে রেপ করতে আসে। ওই যে পুকুর পাড়টা আছে না, পুরাতন বাসার সামনে, ওখানে। কিন্তু এই সময় অপু আর নিলয় ওই পাশ দিয়ে যাচ্ছিল, দেখে তারা চিৎকার দেয়, তখন পালিয়ে যায়। কিন্তু যাওয়ার আগেই আপুকে মেরে যায়। ফলে নাম কি জানিস? মনে হয় রুদ্র। আপুকে একবার বলতে শুনেছিলাম, কিন্তু একদম সঠিক করে বলতে পারছি না। কই পড়ে? আরে বেটা, নামে জানি না, কই পরে কেমনে জানবো? ও, সেটাও ঠিক। চল দেখে আপুর কি অবস্থা। চল চল। আবুর বেডের কাছে গেলাম, এখনো ঘুমাচ্ছে। ডক্টর বলছে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। যদি রক্তের ব্যবস্থা তাড়াতাড়ি না করা হতো তাহলে তার অবস্থা খারাপ হতেও পারতো। ধন্যবাদ দোস্ত। এ মামা, বন্ধুদের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। হ্যাঁ, তোর বোন মানে তো আমাদেরও বোন। নিজের বোনের সাহায্য করলে কেউ ধন্যবাদ দেয়? তোরাই প্রকৃত বন্ধু। বন্ধু, এখন আমায় যেতে হবে ইউনিভার্সিটিতে, একটু কাজ আছে। পরে এসে মেঘা আপুকে দেখে যাবো নেই। কি কাজ? আচ্ছা দোস্ত। আচ্ছা যা। আচ্ছা। ওখান থেকে বের হয়ে সোজা ভার্সিটি এলাম। এসেই মিম আপুকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজাখুঁজি কর পেয়েও গেলাম। আপু একটা ছেলের সাথে ক্যান্টিনে বসে হেসে হেসে কথা বলছে। দেখে তো মেজাজ গরম হয়ে গেল। আমি যে, মিম আপু? জিম কবে আসলি? আসছি কালকে। ও দাঁড়া, তোকে পরিচয় করাই দিই। এ হলো নিবিড়, আমার পফ। আর নিবিড়, এ হলো জিম, আমার ভাইয়ের মতো। আব্বু আম্মুর খুব আদরের। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো জিম। আপু, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। এদিকে আসবে একটু? নিবিড় 1 মিনিট। এদিকে। হ্যাঁ বল। আপু, তুমি রিলেশন শুরু করেছো? হ্যাঁ করছি, দেখলেই তো। কিন্তু আপু, তুমি তো জানো আমি তোমায় ভালোবাসি। সে কি আমার থেকে ভালো? বয়স কোনো ম্যাটার করে না। আপু, আমি তোমার ছাড়া বাঁচবো না। আর একবার যদি ভালোবাসি বলছিস না, তোর বাসায় বলে দেবো ফালতু ছেলে। মাথা খারাপ করে দেয় এসব ছেলে। কি হয়েছে, তুমি মারলে কেন জিমকে? কিছু না, এইসব ছেলেদের মুখে না পড়ি। চলো। আপু, ভালোবাসায় আপু আমার 3টে চর ভালো, কিচ্ছু মনে করতাম না, কিন্তু সবার সামনে মারলো। খুব খারাপ লাগছে। চোখ দিয়ে দুপুরে পানি পড়লো। যাকে এত ভালোবাসলাম সেই কিনা এভাবে, কিচ্ছু ভাবতে পারছি না। চলে আসলাম, হোস্টেলে এসে শুয়ে পড়লাম। আবার একটা অভ্যাস আছে, যখন আমার সাথে খারাপ কোনো কিছু ঘটে তখন আমার খুব ঘুম পায়। আসলে সেই অবস্থাটা তাড়াতাড়ি কাটাতে চেষ্টা করি, তাই এসেই ঘুমিয়ে পড়লাম। একবারেই এক ঘুমের সন্ধ্যা। আবিদ ডাকাডাকি করছে। ওই বেটা ওঠ, আর কত ঘুমাবি? কয়টা বাজে দোস্ত? 7:30। কি সকাল হয়ে গেছে? তুই রাতে ঘুমাইছিলি না তো। ভার্সিটি থেকে আসার সময় কিছু খাইছিলি? ওই কি বলিস এগুলো? আমি এগুলো খাই? হ্যাঁ, তাহলে তুই 12টা থেকে 7:30 পর্যন্ত কেমনে ঘুমাইছিলি ভাই? জানি না, খারাপ লাগছিল তো। কেন, কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। তুই বলবি না? আরে পরে বলবো, এখন না। আচ্ছা চল এখন। কই যাব? হ্যাঁ, মেঘা আপুকে দেখতে যাবি না? যাবো তো। আপুর জ্ঞান ফিরেছে? দুপুরেই। তুই মরার মতো ঘুমাচ্ছিলি তাই ডাকিনি, আমি গেছিলাম দেখা করতে। ও কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। গেলেই দেখতে পাবি। আচ্ছা, আর কিছু খেতে হবে দোস্ত, সকাল থেকে কিছুই খাইনি। তোর জন্য খাবার রাখা আছে, খেয়ে নে। আচ্ছা দোস্ত, আমি ফ্রেশ হয়ে বের হচ্ছি, তুই দাঁড়া। আমি আছি, তুই তাড়াতাড়ি কর। আচ্ছা। ঘুমটা হয়েই ভালো লাগছে। শুধু ভালোই না, অনেক ভালোই লাগছিল। হালকা হালকা অনুভব হচ্ছে শরীরটার মধ্যে। রাতের বেলা গোসল করলাম, আরও ফ্রেশ লাগছে এখন। খাওয়া দাওয়া করে বের হলাম মেঘা আপুকে দেখতে। এতক্ষণ সময় আমার সাথে যে সকালে কি হয়েছিল তা মনেই ছিল না। স্বাভাবিকভাবেই আপুকে দেখার জন্য গেলাম। হসপিটালে আমাদের মেস থেকে খানিকটা দূরে, তাই আমরা রিক্সা করেই গেলাম।
হসপিটাল ঢোকার পর আপুর বেডের কাছে গেলাম, যে দেখে আপু শুয়ে আছে, তবে দেখে মনে হচ্ছে আগের থেকে ভালো অবস্থায় আছে। আন্টির সাথে কথা বলছিল, সাথে আঙ্কেল ও নিয়ন আছে। আমাদের দেখে জিম, কেমন আছো? ভালো আছি আপু, তোমার অবস্থা এখন কেমন? আগের থেকে ভালো। জ্ঞান ফেরার পর থেকে ভালো লাগছে। শুনলাম তুমি নাকি আমায় রক্ত দিয়েছো। অনেক ধন্যবাদ তোমাকে। এগুলো কি বলছো আপু? তুমি নিয়নের বোন মানে আমাদেরও বোন। নিজের বোনকে রক্ত দিলে বুঝি বলতে হয়? ভুল হয়ে গেছে। তোমাকে দেখতে ভালো লাগছে আপু। আপু তোমার থেকে কিছু জানার ছিল। ওই ব্যাপারে বলতে চাচ্ছ? হুম। আচ্ছা বলো, কি শুনবে? ছেলেটা কে? ওর নাম রিয়ান। কিন্তু নিয়ন যে বললো রুদ্র। না না, রুদ্র তো আমার বন্ধু। ও আচ্ছা, কতদিন থেকে তোমাদের সম্পর্ক? 1.5 বছর। এবার বিস্তারিত বলো একটু। মানে যদি যদি না মানে কোনো প্রবলেম না থাকে তোমার বলতে, তাহলে বলো। না না, কোনো প্রবলেম নেই। আসলে রিয়ানের সাথে সম্পর্কটা শুরু হয় 1.5 বছর আগে। সে অনেক ভালো একটা ছেলে ছিল, সবাই বলতো, সবার সাথেই ভালো ব্যবহার করতো। যেহেতু সে নতুন ছিল তাই কেউ তার পরিচয় ভালো করে জানতো না। আমাদের 2 ব্যাচ সিনিয়র ছিল, সবাই পছন্দ করতো তাকে। তো একদিন সে হঠাৎ করে আমায় প্রপোজ করে। আমি আবার তার থেকে কিছুদিন সময় নেই ভাবার জন্য। দেখলাম সে ভালো, একটা ভালো পরিচয় আছে তার কলেজে, তাই রাজি হয়ে যায়। সে বলতে পারবে না আমার কতটুকু খেয়াল রাখতো, তবে প্রয়োজনের তুলনায় অনেক অনেক বেশি। তার সাথে অনেক ভালো সময় যাচ্ছিল। আমাদের সম্পর্কটুকুও অনেক পজিটিভ হতে লাগলো দিন দিন। আমার মনে হতো আমরা দুজনকে অনেক ভালোবাসি। বাসায় ব্যাপারটা বলি, সব কিছু বলি না, শুধু বলি যে আমার পছন্দের ছেলে আছে, সে খুব ভালো, সবাই মেনে নেয়। সময়টুকু এত ভালো কাটছিল যে আমি কখনো কল্পনাও করতে পারিনি সে এভাবে আমায় ধোঁকা দিবে। তারপর এলো সেই দিন। সেদিন আমায় তার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ করে। অনুষ্ঠান শেষ হবার পর বাড়ি ফিরছিলাম। তার এক বন্ধু আমাকে নামিয়ে দিতে চায়। আমরা উঠি, তারা কয়েকজন ছিল। পুকুর পাড়ের কাছে গাড়ি থামায়, আমায় জোর করে নামায়। আমি মানতে না চাই তো আমার মাথা ফাটিয়ে দেয়। তারপর তো অজ্ঞান হয়ে পড়ি, আর কিচ্ছু মনে নেই আমার। ছেলেটা ছবি আছে তোমার কাছে? আমার মোবাইলে ছিল, কিন্তু সেটা তো সেদিন হারিয়ে ফেলছি। ও আচ্ছা, তুমি চিন্তা করো না আপু, আমরা দেখছি কি করা যায়। আচ্ছা। যদিও বা আমি এই শহরের ছেলে না, কিন্তু আমার সব ক্লোজ ফ্রেন্ডই শহরেরই ছিল, তাই একটু ভাব নেই। আবার আরেকটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। রিয়ানের বাসা কই? নোয়াখালী। ও আচ্ছা, এটা আগে বলবো তো? কেন? না না, কিছু না, তুমি বিশ্রাম করো। আচ্ছা।